আসসালামু আলাইকুম। এডুকেশন পয়েন্টে আপনাকে স্বাগতম। এডুকেশন পয়েন্টে আজকের আলোচনায় থাকবে মধ্যযুগীয় বিখ্যাত কবি, সাহিত্যিকদের পরিচিতি ও সাহিত্যকর্ম। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নির্দেশন কোনটি? বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দেশন শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস। চণ্ডীদাস কোন যুগের কবি? চণ্ডীদাস মধ্যযুগের কবি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। বসন্ত রঞ্জন রায় 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্য গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন। এরপর 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 13 খণ্ডে বিভক্ত। বাংলা ভাষায় বৈষ্ণব পদবলীর আদি রচয়িতা কে? আদি রচয়িতা চণ্ডীদাস। চণ্ডীদাস কোন যুগের কবি? চণ্ডীদাস মধ্যযুগের কবি। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? চণ্ডীদাস 4 জন। এখানে চণ্ডীদাস নিয়ে সমস্যা রয়েছে। চণ্ডীদাস 4 জন। আসলে কে কোন পদ রচনা করেন এটা গবেষকরা স্পষ্টভাবে বলতে পারে না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি লিখেছেন চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি লিখেছেন চণ্ডীদাস। উত্তর ক। চণ্ডীদাসের কিছু বিখ্যাত উক্তি রয়েছে। পরের প্রশ্নে দেখি, সই কে শুনাইল শ্যাম নাম। পদটির রচয়িতা চণ্ডীদাস। সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া যায়, আমার বধুয়া আনবাড়ি যায়, আমার আঙিনা দিয়া। কার রচনা এটি? এটি রচনা করেছে চণ্ডীদাস। পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। কিন্তু বৈষ্ণব পদাবলীর আদিকবি চণ্ডীদাস। এখানে পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? বিদ্যাপতির উপাধি ছিল কবি কণ্ঠহার। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে? অবাঙালি কবি ছিলেন বিদ্যাপতি। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? বিদ্যাপতি বুজবলি ভাষায় পদ রচনা করেন। বুজবলি একটি কৃত্রিম ভাষা, যে ভাষায় মানুষ কথাবার্তা বলতো না। এটি দ্বারা বিদ্যাপতি
বিভিন্ন পথ রচনা করতেন। বুজবুলি বলতে কি বোঝায়? বুজবুলি বলতে বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা। উত্তর খ। বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম বুজবুলি ভাষা। বুজবুলি ভাষা কি? মিথিলা ও বাংলা ভাষার মিশ্রণ ভাষা। এখানে একটি প্রশ্ন সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়া দরকার, সেটি হচ্ছে পদাবলীর প্রথম কবি কে? এটি ছিল বিদ্যাপতি। বিদ্যাপতি বাংলা ভাষায় পদাবলী লেখেননি, তিনি লিখেছেন বুজবুলি ভাষায়। কিন্তু চণ্ডীদাস বাংলা ভাষায় পদাবলী লিখেছেন। চণ্ডীদাসও পদাবলীর কবি, কিন্তু চণ্ডীদাস বাংলা ভাষায় লিখেছেন। অপরদিকে বিদ্যাপতি লিখেছেন বুজবুলি ভাষায়। তবে পদাবলীর প্রথম কবি কে প্রশ্নটি করে যদি চণ্ডীদাস এবং বিদ্যাপতি দুটি অপশনে থাকে তাহলে বিদ্যাপতি অ্যান্সার দেওয়াই ভালো। বাংলা রামায়ণের আদিকবি কে? বাংলা রামায়ণের আদিকবি কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা কোন শতকের কবি? তিনি ছিলেন 15 শতকের কবি। বাংলা ভাষায় প্রথম কে রামায়ণ রচনা করেন? বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করেন কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝার অনুদিত রামায়ণ কাহিনীর নাম কি, বা রম্য কাহিনীর নাম কি? এটি ছিল শ্রীরাম পেশালি। কৃত্তিবাস ওঝার অনুদিত রামকাহিনীর নাম ছিল শ্রীরাম পেশালি। কৃত্তিবাসী রামায়ণের প্রথম 5 খণ্ড কার প্রচেষ্টায় মুদ্রিত হয়? প্রথম 5 খণ্ড মুদ্রিত হয় উইলিয়াম ক্যারির প্রচেষ্টায়। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি বা বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি অথবা প্রাচীনতম বাঙালি কবি কে? তিনি ছিলেন শাহ মোহাম্মদ সগীর। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য লাইলি ইউসুফ জুলেখা। লাইলি মজনু নয়, এটি হবে ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? প্রথম মহিলা কবি ছিলেন স্বর্ণকুমারী চন্দ্রাবতী। স্বর্ণকুমারী দেবী নয়, এটি হবে চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। চন্দ্রাবতীর পিতার নাম ছিল দ্বিজবংশী দাস। রামায়ণের অনুবাদকারী প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি কোথায়? চন্দ্রাবতীর বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলায়। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম চন্দ্রাবতী। বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে? অনুবাদ কাব্যের সূচনা হয় মধ্যযুগে। মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য অবদান কোনটি? মুসলমানদের উল্লেখযোগ্য অবদান রোমান্টিক
প্রণয়োপাখ্যান, অর্থাৎ মুসলমানরা রোমান্টিক ধরনের কাব্য রচনা করেছিলেন। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? এটি ছিল ইরানের। লাইলি মজনুর কাহিনীটি ছিল ইরানের। লাইলি মজনু কাব্যটি অনুবাদ করেন দৌলত উজির বাহারাম খান। লাইলি মজনু অনুবাদ করেন উজির বাহারাম খান। অপরদিকে ইউসুফ জুলেখা এটি লিখেছিলেন শাহ মোহাম্মদ সগীর। দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? তিনি ছিলেন চট্টগ্রামের অধিবাসী। মর্শিয়া সাহিত্যের আদিকবি কে? মর্শিয়া সাহিত্যের আদিকবি শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহর প্রথম মর্শিয়া কাব্য কোনটি? শেখ ফয়জুল্লাহর প্রথম মর্শিয়া কাব্য জৈনবের চৌতিসা। শেখ ফয়জুল্লাহর গৌরক্ষ বিজয় গ্রন্থটির আবিষ্কার করেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। গৌরক্ষ বিজয় কাব্যগ্রন্থটি নাথ ধর্ম অবলম্বনে লেখা হয়েছিল, অর্থাৎ গৌরক্ষ বিজয় কাব্যগ্রন্থটি নাথ ধর্মাবলী ছিল। আরকান রাজসভায় প্রথম বাঙালি কবি ছিলেন দৌলত কাজী। দৌলত কাজীর জন্মস্থান চট্টগ্রাম। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী। সতী ময়না লৌর চন্দ্রাণী কাব্যগ্রন্থটির রচয়িতা দৌলত কাজী। সতী ময়না লৌর চন্দ্রাণী কাব্যগ্রন্থটির রচয়িতা দৌলত কাজী। কোরেশী মাগন ঠাকুর কোন শতকের কবি? কোরেশী মাগন ঠাকুর ছিলেন 17 শতকের কবি। কোন কাব্যটি কোরেশী মাগন ঠাকুর কর্তৃক রচিত? চন্দ্রাবতী। চন্দ্রাবতী রচনা করেছেন কোরেশী মাগন ঠাকুর। অপরদিকে লাইলি মজনু এটি রচনা করেছেন দৌলত উজির বাহারাম খান। তহফা ও হপ্ত পয়কর এই দুটি রচনা করেছেন আলাউল। কোরেশী মাগন ঠাকুরের জন্মস্থান কোথায়? কোরেশী মাগন ঠাকুরের জন্মস্থান চট্টগ্রামে। দেখেন চট্টগ্রামে অনেক কবিরই জন্ম হয়েছে। কোরেশী মাগন ঠাকুরের জন্মস্থান চট্টগ্রাম। দৌলত উজির বাহারাম খানের বাড়ি চট্টগ্রাম। দৌলত কাজী ইনার বাড়িও চট্টগ্রামে। মহাকবি আলাউল কোন যুগের কবি? মহাকবি আলাউল ছিলেন মধ্যযুগের কবি। কবি আলাউলের জন্মস্থান কোনটি? দৌলত উজির বাহারাম খান, দৌলত কাজী ও আলাউল এসব কবিদের বাড়ি ছিল চট্টগ্রামে। আলাউলের জন্মস্থান ছিল চট্টগ্রামের জোফরায়। আবারও বলছি, মহাকবি আলাউল কোন যুগের কবি ছিলেন? তিনি ছিলেন মধ্যযুগের কবি। কবি আলাউলের জন্মস্থান কোনটি? দৌলত উজির বাহারাম খান, দৌলত কাজী ও আলাউল ইনাদের সবার বাড়ি ছিল চট্টগ্রামে।
আলাউলের জন্মস্থান ছিল চট্টগ্রামের জোফরা গ্রামে। আলাউল কোন রাজসভার কবি ছিলেন? তিনি ছিলেন আরাকান রাজসভার কবি। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে? উল্লেখযোগ্য মুসলমান কবি ছিলেন কবি মহাকবি আলাউল। আলাউলের তওফা কোন ধরনের কাব্য? তওফা ছিল নীতিকাব্য। তওফা কাব্যটি কে রচনা করেন? এটি রচনা করেন আলাউল। কবি আলাউলের প্রথম রচনা পদ্মাবতী। পদ্মাবতী একটি অনুবাদ গ্রন্থ। শাহ মোহাম্মদ গরিবুল্লাহ কোন শতকের কবি? তিনি ছিলেন 18 শতকের কবি। শাহ মোহাম্মদ গরিবুল্লাহ কি ছিলেন? তিনি ছিলেন পুঁথি সাহিত্যের দোভাষী কবি। আমির হামজা গ্রন্থটির রচয়িতা শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ফকির গরিবুল্লাহ। রায়গুণাকর কার উপাধি ছিল? রায়গুণাকর ছিল ভারতচন্দ্রের উপাধি। মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি? মধ্যযুগের সর্বশেষ কবির নাম ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর 1760 সালে মারা যান। 1760 সাল। 1760 সালের পর থেকে 18 শতকের শেষের দিকে এবং 19 শতকের শুরুর দিকে বর্তমান যুগের সূচনা ঘটে। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? শ্রেষ্ঠ কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? অন্নদামঙ্গল কাব্য রচনা করেন ভারতচন্দ্র রায়গুণাকর। উল্লেখ্য যে ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। আসলে প্রকৃতপক্ষে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর পর থেকে মধ্যযুগের সূচনা ঘটে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এ প্রার্থনাটি করেছিলেন ঈশ্বর পাটনি। এটি ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যে রচিত হয়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত। মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্যে প্রথম নাগরিক কবি কে? প্রথম নাগরিক কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি ঘটে? মধ্যযুগের সমাপ্তি ঘটে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুতে। তিনি মৃত্যুবরণ করেন 1760 সালে। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় বা যুগ সন্ধিক্ষণ বা যুগ সন্ধিকালের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। উত্তর খ।
ঈশ্বরচন্দ্র গুপ্ত দুই যুগের মিলনকারী ছিলেন, অর্থাৎ মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগ শুরু, এই দুই যুগের মিলনকারী কবি ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। কিন্তু মধ্যযুগের শেষ কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। প্রকৃতপক্ষে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর পর থেকেই মধ্যযুগের শেষ হয় এবং আধুনিক যুগের সূচনা ঘটে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।